ফিলিস্তিনে মানবতা আজ রক্তাক্ত শিশুর প্রার্থনাতে, রক্তাক্ত আজ পবিত্র ভূমি অসহায়ের আর্তনাদে। জালিমরাজ মানুষ মারে, জ্বালিয়ে বন্যি শিখা, রক্তের ঘ্রাণে সুখ খোঁজে ইসরায়েল আমেরিকা। কবি মোহাম্মদ আমাল হোসেন তার ফিলিস্তিনের মানবতা কবিতা এইভাবেই ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। দর্শক, এই রমজান মাসে সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি সন্ধ্যা 6:15 পরিবর্তে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত 11:30 সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের জানিয়ে রাখতে চাই, এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন এনটিভির ওয়েবসাইট www.ntvbd.com এর লাইভ টিভি অপশনে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী ইথুন বাবু এবং আছেন সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী। আমরা গানটা দিয়ে শুরু করতে চাই, আমাদের গানটা, বিপ্লবী গানটা। জি। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের শুরুতেই আমাদের বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং ইথুন বাবুর কাছ থেকে জানতে চাইব যে এই গানটির নির্মাণের নেপথ্যের গল্পটা। এটা আমরা আসলে করেছিলাম হচ্ছে 2022 সালের অক্টোবরের দিকে তৈরি হচ্ছিল গানটা। তারপর এটা গিয়ে আমরা রাজশাহীতে 2022 সালের ডিসেম্বরের 3 তারিখে আমরা এটা রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির যে অনুষ্ঠানটা হয় লক্ষ লক্ষ লোকের সামনে, এটা আমাদের ওইটা করি। এই গানটা আমি এমনভাবেই লিখেছিলাম, মানে একটু রাগ থেকেই বলতে পারেন, একটু অভিমান থেকে, রাগ থেকে। কারণ কোথায় কোথায় দেশটা এর বাপের, মোবাইলটা হাতে থাকলে ওটা ওর বাপের, যদি কোথাও কচু খেতে গিয়ে কচুও জন্মেছে ওটাও বললে ওর বাপের। তখন জানলাম যে ওর যদি বাপের হয়, আমার তো বাপের তাহলে নাম নিশানা ঠিক থাকবে না, আমার বাপের তো নাম চেঞ্জ হয়ে যাবে, আমার মাটা একটা অসভ্য জায়গায় চলে যাবে। মানে দেশটা ওদের বাপেরই মনে করছে, তখনই আমরা লিখছি দেশটা তোমার বাপের নাকি। বাহ। তো আপনি কি প্রথম গানটা করেছিলেন মৌসুমী চৌধুরী নাকি? এখানে একটা ছোট্ট আছে, এখানে আমাদের একটা ছোট বোন ছিল রুকসার রহমান। হ্যাঁ, রুকসার রহমান দাবি করছে যে উনি প্রথম গিয়েছিলেন। না, এটা একদম ঠিক কথা। এই জন্য যে বলছি যে ওই 22 তারিখ 2022-এর 23শে ডিসেম্বর ও আমাদের সাথে ছিল। জি, গানটা আমরা সবাই মিলেই করেছিলাম। এই গানটাতে যেমন আমি বলি লিখেছি, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট আমার ঠিক আছে, কিন্তু এটা আমি বলি সবার গান, এটা আমি বলি দেশের গান। জি, আমরা মৌসুমী চৌধুরীর কাছে শুনতে চাইবো যে ওই সময় যে আপনি গানটা গিয়েছিলেন, ওই সময়ের অনুভূতি আর 24-এর আন্দোলনের প্রেক্ষাপট, এই যে এই দুইটা সময় মিলে আপনার কেমন লেগেছে? গানটার অনুভূতির জায়গাটা যদি বলেন আপনি, তখন কেমন ছিল নাকি একই রকম ছিল? না, দুইটার ফিলটা দুই রকম ছিল। যেমন ওই সময় যখন গানটি করেছিলাম তখন আপনার যেহেতু ফ্যাসিস্ট সরকারের আমলে গানটি করা, ফ্যাসিস্ট সরকারকে উদ্দেশ্য করে, তো সেই জায়গায় তো একটা ভয়ভীতি কাজ করেই। তারপরেও যখন ভয়ভীতিটাকে আমরা মানে ভয় করি নাই, ওইটাকে উপেক্ষা করে, যেহেতু আমার পাশে আমার গুরু ইথুন বাবু ছিলেন এবং পারিপার্শ্বিক আরো সব বড় ভাইরা ছিলেন যাদের হাত আমার মাথার উপরে ছিল। হ্যাঁ, আমাদের শিবাশানু ভাই ছিলেন, পরানা হাসান ভাই, রোজেন রহমান ভাই, মুন্না ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, মিজান ভাই, সুজন ভাই, আমাদের শাওন ঝলক, আমাদের একটা ফুল টিম আমরা কাজ করতাম। আমরা কিন্তু এই ফুল টিম নিয়ে এখনো কাজ করি, সেই শুরু থেকে আমরা ফুল টিমই একসঙ্গে কাজ করছি। তো এই যে এতগুলো হাত আমার মাথায় যখন ছিল, তখন ভয়ের রেস্টটুকু আমি পাই নাই। আর সাধারণভাবে আমি মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়েছিলাম এইরকমই যে দেশটা যখন মানে এতটা
অকাম কুকাম বা দুর্নীতিময় একটা জায়গায় চলে গেছে, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না, স্বাধীনভাবে চলতে পারতেছি না, যেখানে সেখানে সবকিছু মিলিয়ে সিন্ডিকেট, এই বিষয়গুলো নিয়ে তখন মনে হলো। তো দাদা যখন আমাকে গানটি গাওয়ার কথা বললেন বা গানটি আমরা দেখলাম, শুনলাম, গানটা যখন কণ্ঠে তুললাম, তখন অটোমেটিক ভেতরে একটা জোশ চলে আসছে। তো 22 সালে তো এক ধরনের ভয় ছিল, সেটা একরকম ভয়, আবার 24-এর নিশ্চয়ই মানে দুটো একরকম অনুভূতি ছিল না। সেটাই বলছি, সেটাই বলছি। 22-এর পরে এই গানটা আমরা তো তখন 22-এর পরে এসে যখন গোটা বাংলাদেশ আমরা এটা সার্ভে করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যুবদল, ছাত্রদল এবং সম্মিলিতভাবে যারা আমরা গোটা সারা বাংলাদেশ যখন ট্যুর করছি, তখন আমরা কিন্তু চিন্তা করতেছি যে এই গানটা নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু তখন মাঠে কিন্তু আমরা 22 সালের ডিসেম্বরের 3 তারিখে গানটা হওয়ার পর কিন্তু গানটা কিন্তু প্রায় 6 মাসের মতো অফিস ছিল। এই গানটা নিয়ে আমরা কাজ করিনি, এই গানটা নিয়ে আর কাজ করিনি। কারণ কাজ করিনি মানে কি, যে আমাদের যে মানে প্রথমে যে রুকসার গিয়েছিল তাকে কিন্তু আমরা আমাদের এই সংগ্রামে আমরা ডেকেছিলাম, হয়তো কোনো একটা কারণে আসতে পারেনি বা তার পারিপার্শ্বিক কারণে আসতে পারেনি ইনভলভ। তখন কিন্তু আমাদের মধ্যে পরাণ আছে, আছে শিবাশানু, আমাদেরকে বলছে এই গানটা কিন্তু মৃত্যু হওয়া যাবে না, মানে এই গানটাকে মানে ফেলে দেওয়া যাবে না, হ্যাঁ ধরে রাখতে হবে। তখন আমরা চিন্তা করলাম তাহলে ওকে যখন ডেকে পাচ্ছি না, মানে রুকসার রহমানকে ডেকে পাচ্ছি না, বা তখন সে খুলনাতে ছিল, তখন আমরা চিন্তা করি যে এটা আমাদের আম্মাজানকে দিয়ে করি। তখন তাকে কিন্তু নিয়ে আমি ট্রেড করা শুরু করি। ওই সময়টা ছিল একটা মানে আলাদা ভয়, যে গানটা গাইলাম আমরা বাড়িতে থাকতে পারতেছি না। গানটা গাওয়ার পর যখন স্টেজ থেকে এই গানগুলো ভাইরাল হয়ে গেছে, আমরা শুনেছি যে 2022 পরবর্তী সময়ে আপনি মানে নিজে ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, তখন ওই যে আমরা বাসায় থাকতে পারি না, আমাদের সবাই, আমরা যে টিমে যে কয়জন ছিলাম সবাই, এটা টোটাল সবাইকে আমরা বাসায় থাকতে পারি না। তখন এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা, মানে ওই যে দাদা আমাকে, আমি দাদা বলেই ডাকি, তো দাদা আমাকে তখন একবার এই বাসায় রাখে, একবার ওই বাসায় রাখে, একবার আর এক আত্মীয়র বাসায় রাখে। এই যে এইভাবে প্রায় 25 থেকে 30টা বাসা। জুলাই আন্দোলনের আগের কথা বলছেন না পরের কথা বলছেন? আমাদের আগের কথা বলছি, কারণ আমরা তো আন্দোলন শুরু করেছি 2022 থেকে। 22 আগে থেকে আমরা তো 2012 থেকে ছিলাম। গানটা তো 22 থেকে চলতেছে, মাঝখানে হয়তো 5 মাস বা 6 মাস একটু অফ ছিল। মানে আপনি বলছেন আওয়ামী শাসনামলের কথা বলছেন, যে ওই সময় আপনারা নিরাপত্তাহীনতায় ছিলেন। আমাদের আমরা যখন বেশি সমস্যায় পড়ে গেছিলাম, যখন আমরা কাউয়া কাদেরকে নিয়ে একটা গান করছিলাম, তোমার তলে তলে ব্যথা, এটার করার পরে ওর প্রতি বেশি যখন এই গানটা যখন ট্রেডে চলে আসে, লাইমলাইটে চলে আসে, গানটা চলে আসার পরে তখন আমি বুঝতে পারি যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আমাদেরকে খুব ভালোবাসে, যারা জাতীয়তাবাদী, তখন তারা কিন্তু আমাদেরকে বলতো যে ইথুন তুমি কিন্তু মৌসুমীকে একটু সামাল দাও, তুমি নিজে সামালে চলে যাও, তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, এর তোমাদেরকে যাতে খুঁজে না পায়। তখন আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে কিন্তু মোবাইল অফ করায় দেয়, দিয়ে উনার নেতৃত্বে কিছু ফোন নাম্বার আছে আমাদের কাছে, বাইরের নাম্বার আসে, আমরা ওইভাবে করি। কিন্তু আমাদের সাথে তখন একদম যোগাযোগ আর কারো থাকে না, ওর নাম্বারটাই খালি আমি জানি, আমার নাম্বারটা ওই জানি, তাছাড়া ও আমাদের সেই টোটাল কন্টাক্ট নাম্বারগুলো বন্ধ ছিল। অনেক কষ্টের জীবন ছিল, কি খেয়েছি না খেয়েছি, মানে এগুলো আসলে বলতে গেলে না অনেক সময় চোখে পানি চলে আসে। তো ওই দিনগুলো মনে করতে চাই না, আবার ভোলাও যায় না। জি, নিঃসন্দেহে। তো আমি একটা কথা, কিন্তু 5 আগস্টের পর যে অনুভূতি ছিল, কারণ 5 আগস্ট তার 2 দিন আগে আমরা একটা গান ছেড়েছিলাম, ক্ষমতা এন্টারপ্রাইজ। গানের কথাটা ছিল এরকম যে 3 আগস্ট গানটা ছাড়ছিলাম। হ্যাঁ, 3 আগস্টে ছাড়ছিলাম। তো 5 তারিখে যখন, তো গানের কথাগুলো ছিল এরকম, ক্ষমতার লোভে গড়েছো তুমি ক্ষমতা এন্টারপ্রাইজ, দেশের মানুষ করবে তোমায় করবে। মানে একটু গিয়ে শোনাবেন? মানে মনে আছে না, যদিও এটা আমরা মনে তো ওই তো গাইছেই, মানে ওইখানে লিখছিলাম যে মানে এই যে লোভীপনা, এই যে দেশ নিয়ে চুরিচামারি, এই যে উন্নয়নের নামে ধোঁকাবাজি, দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি, কিন্তু ক্ষমতা ধরে রাখার যে লোভী, এই লোভটার নাম লিখেছিল ক্ষমতা এন্টারপ্রাইজ। আচ্ছা, এইভাবে আমরা গানটা সাজিয়েছিলাম। এটা ইউটিউবে আছে, ক্ষমতা এন্টারপ্রাইজ লিখলে পাওয়া যাবে। তো আমরা কিন্তু 3 তারিখও ভয় করিনি। আমরা না, আমাদের ভিতরে একটা জয়ের একটা
মানে একটা দেশের একটা ইয়ে ছিল, যেমন মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, এই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করেছে, এখনো কাজ করে। না, এটা নিঃসন্দেহে যে আপনার জুলাই আন্দোলনে এই গান এবং সমসাময়িক আরো অল্প কিছু গান, যেমন আমি বলছি ধর চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এই যে গানগুলো আমরা কিন্তু ওখানে ট্রেড করে আসছি। কারাগারে আমার অধিকার, কারাগারে আমার অধিকার নিচ্ছকেরে দেখছো, মানে সব কারিগর মানে অধিকার গুণা নিয়ে কারাগারে সব ঢুকাচ্ছে, মহাসচিব টজিব সবাই নিয়ে। ওইখানে তো আমাদেরও গান, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, ওকে নিয়ে আসলাম না, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে সোহরাওয়ার্দী থেকে নিয়ে আসলাম, তখন ছাত্র দলের একটা প্রোগ্রাম, ওই দিনকে আমরা স্টেজ ভেঙেও পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু দিয়েছি, আমরা কিন্তু ওদেরকে বলার চেষ্টা করছি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, তুমি দেখছো ও চেয়ারে আর বসতে পারবে না, জি, মাথার স্ক্রু নরভর হয়ে যাচ্ছে, চিন্তার চিতায় বসে তুমি ভাবছো। তো এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে আসছিলাম দেশের মানুষের চিন্তা মানে ইয়ে করে, এটা কিন্তু সাটাসাট করে গাল লিখতাম আর ওকে নিয়ে এসে আমরা মনে করেন ভোটের বাক্সে লাথি মারো, ওদেরকে নিয়ে আসছি। মনে করেন মানিয়ে গান, মনে করেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গান, প্রেসিডেন্ট জিয়া রহমানকে যে মুছে ফেলার চেষ্টা, আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক, আমাদের মোট গান করছিলাম 39-40টা। জি জি, আমি জানি। আমি মানে এই যে মানে বিশেষ করে এই গানটি যে দেশটা তোমার বাপের নাকি, এই গানটি নিয়ে এক ধরনের মানে বিতর্কও আছে, সেই বিষয়টাকে আপনি একটু পরিষ্কার করবেন যে অনেকেই মানে কোথাও কোথাও শোনা যাচ্ছে যে গানটি অন্য আরেকজনের বা কথা বা সুর মানে আপনার কানে এসছে? এটা আমার কাছে কানে আসেনি, খালি একটা জিনিস কানে আসছিল যে রুখসার রহমান নিয়ে একটা ইয়ে, রুখসার রহমান গানটা আগে গেছিল, এটা নিয়ে একটা কথা আছে, তাহলে বোধহয় ঠিক এইরকম হয়তো এরকম একটা কিছু গান আছে যে মানে মনে হয় আসাম যাব। এটা তো আমি আর কোনোদিন বলিনি, গানটা লেখা আমার, আমি কোনোদিনই বলিনি যে সুর আমার। জি, আমরা ওই সুরটাকে ধরে নিয়ে কাজ করছি, এটা প্রচলিত সুর। আসামের যে সুরটা নিয়ে কাজ করছি এটা কিন্তু প্রচলিত, আমাদের বাংলার সুর নিয়ে কিন্তু এ আর রহমানও কাজ করছে। আমাদের দেশের অভ্যাস হলো কি যে আমাদের দেশের জাতীয় খেলায় হচ্ছে হাডুডু, জি, এর পা ও ধরবে ওর পা ও ধরবে, ভালো কাজের জন্য। এই জন্য আমাদের দেশের গুণীর জন্ম নাই তো। আপনি ভালো করে দেখবেন যে পার্শ্ববর্তী দেশ নিয়ে চিন্তা করেন, ওদের হচ্ছে অনেক আমাদের দেশের জন্য অনেক কিছু তারা ষড়যন্ত্র করে, আমাদেরকে অনেক কিছু করার চেষ্টা করে, ওদের কাছ থেকে যেটা ভালো জিনিস সেটা আমি নিই। ওদের ওরাও তো নিয়েছে এই গানটি, হ্যাঁ আমরা দেখেছি যে মানে ধর্ষণের যে ঘটনাটি ঘটলো হসপিটালে, যেমন এই গানটা লিখতে আমার মাত্র টাইম লাগছে 10 মিনিটও লাগেনি, 8 মিনিটও লাগেনি। এদের যেগুলো 40-50টা গান, আমি কিন্তু গান কোনো সময়ের জন্য লিখে তৈরি করে বলি না যে তুমি গাও, আমি ইনস্ট্যান্ট বসে থেকে তুই আয় তোর গান আসবে। ইনস্ট্যান্ট লেখার পর আমাকে ডাকলো, ডেকে বলছে যে এই গানটা তোল, সুর আমাকে বলে দিলেন, আমরা ওই মুহূর্তে ইনস্ট্যান্ট সুর কণ্ঠে ধারণ করে ওখানেই রেকর্ড। আমি বাংলাদেশে এই জিনিসগুলো দেখছি, এগুলো আবার ফেস করতে হয়েছে, কারণ বড় বড় মিউজিক ডাইরেক্টর বাংলাদেশে আছে, তাদের নাম বলবো না। যেমন 2001 সালে যখন ওপ্রিয়া তুমি কোথায় সারি 7 বছর পর এসে শুনতে হয়েছে গান আমার না, গানের লেখক অমুকজন, গানের লেখক অমুকজন। তো এই 7 বছর পরে এসে কিন্তু আমাকে শুনতে হয়েছে, কারণ যখন ইন্ডাস্ট্রিতে আপনি ভালো কিছু করতে যাবেন তখন আপনার পিছনে কিন্তু কিছু লোক থাকে। মৌসুমী চৌধুরী, তো আমরা একটু মৌসুমী চৌধুরীর কাছে আসতে চাই যে আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের শুরুটা ছোটবেলা থেকে গান শিখি, ছোটবেলা থেকে গান শিখছি, এখনো শেখার মধ্যেই আছি। গুরু পাশেই বসে আছেন, তার কাছে এখনো ওনার হাত ধরেই শিখছি, উনি আমাকে এখনো শেখাচ্ছেন। আসলে শেখার কোনো শেষ নাই। আমার মনে হয় সঙ্গীত এমন একটা বিষয়, সাংস্কৃতিক এমন একটা বিষয় যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা শুধু শিখতেই হবে। মানে কোথায় কার কাছে শিখেছিলেন বা মানে আপনার শুরুটা কোথা থেকে হয়েছিল? আমার যেহেতু জন্মস্থান নওগাঁ, হ্যাঁ নওগাঁ শিল্পকলা একাডেমিতে আমি গান শিখেছি। তারপর আমি ঢাকাতে এসে গুরু ইথুন বাবুর কাছে। ক্লাসিক ছিল না মানে নজরুলগীতি বা মানে কোন জনরার গান করতেন? আধুনিক। জি, আধুনিক। এবং ঢাকাতে আসার পর গুরু ইথুন বাবুর কাছে আমি গান শিখছি। বাহ। তো ইথুন বাবুর কাছে আসতে চাই যে আপনি তো জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। জি। এবং এই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কবে, কিভাবে, কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়, এবং এই একই নামে কি আরো কোনো সংগঠন বা আপনাদের মানে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কিনা, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই। না, ফাইন, সুন্দর প্রশ্ন। আমি 1978
আমার সৌভাগ্য, আমার ভাগ্য মনে করতে পারেন আপনি, আমি তখন ছোটকালে তবলা বাজাতাম। জি। 1978-এ আমার প্রথম সাক্ষাৎ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে, সারদা পুলিশ একাডেমিতে। জি। ওইখানে আমি তবলা বাজিয়েছিলাম গানের সাথে। জি। তো তবলা বাজানো দেখে উনি আমাকে ডেকে, ওই যে বেবি আপাকে যেভাবে ইয়ে করছিলেন, একটা মানুষকে যে সাহস দেয়া, উদ্দীপনা। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা। ক্লাস 7-এ পড়ি রাজশাহী মুসলিম হাই স্কুলে। জি। তো ওইখান থেকে আমার মেনলি জাতীয়তাবাদীতে বিশ্বাস চলে আসা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে একজন, আমার মা বলতেন যে ওনার কার্যকলাপ, আমার আম্মা একজন শিক্ষার্থী ছিল রাজশাহী সাবিত্রী স্কুলের। জি। তো ওইখান থেকেই আমার এই যে আশা। জাসাসের মধ্যে আমি জাসাসে জয়েন করি, বা জাসাস আমাকে নিয়ে আসে হচ্ছে, আমি জাসাসের সাথে সম্পৃক্ততা হচ্ছে প্রায় 25-26 বছর ধরে। যখন মালেক ভাইয়ের নেতৃত্বে জাসাস ছিল, উনি সভাপতি ছিল, তখন কোনো এক ইয়েতে আমাকে নিয়ে আসা হয়, যে আমি তখন সহসভাপতি ছিলাম, ইন করি তখন আমি। কিন্তু জাসাসের মধ্যে ইন করার পর থেকে আমাদের কাজ ছিল, আমি বেবি আপাই যে একটুকে ফোন করছিল, রিজিয়া পারভিন, কনক চাপ, আমরা সবাই কিন্তু একত্রিত হয়ে কাজ করতাম। আচ্ছা। তখন সেক্রেটারি ছিল মনির খান। তখন কিন্তু যে বর্তমান যে জাসাসের পরিস্থিতিটা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন, যেটা আমি ওটা ভেঙে দিচ্ছি আপনাকে, তখনকার পরিস্থিতি কিন্তু এরকম খারাপ ছিল না। এর আগে রেজাবুদ্দৌলা ভাই ছিল, তার আগে রাজীব ভাই ছিল, আমরা সব দেখছি যে এগুলো ঠিক ছিল। কিন্তু পরবর্তীতে এসে যারা ইন করছে জাসাসে বা ইয়েদের, জাসাসটা নিয়ে জাস্ট ছিনিমিনি খেলা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাসাসটা কেন করেছিলেন এই জ্ঞানটাই কারো নাই। জি। উনি কোন উদ্দেশ্যে যে সামাজিক সাংস্কৃতিক সামাজিক জিনিসটা কেন করেছিলেন, এই জিনিসটা এখনো যারা কাজ করছে তাদের মধ্যে কারোর মধ্যে নাই বলে আমি বিশ্বাস করি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্দেশ্যই ছিল জাসাস। জাসাসটা কি করতে পারে আজকে প্রমাণ হচ্ছে মৌসুমী। জি। জাসাস মানুষের পাশে দাঁড়াতে পারে আজকে প্রমাণ হচ্ছে আমরা। আমাদের যে ইফতার আগামী 27 তারিখে, আমরা ওখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা অনেকে পায়নি, আমরা খুঁজে বের করছি। অনেকে যারা পায়নি, কিছু সাহায্য পায়নি, কিন্তু তারা মুখে বলেনি, এরকম কিছু লোকদেরকে নিয়ে এসে আমরা 27 তারিখে যে অ্যাট দ্য টেবিলে আমাদের অনুষ্ঠান, ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী উপহার। তো এইখানে আবার ওদের একটা গান আছে দিল্লির লাড্ডু, আর একটা ফুটপাতে শুয়ে থাকা শিশুটি, দুটা গানের উন্মোচন আছে। আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম এবং বলে রাখলাম। তো এইখানেও আমরা ওই জিনিসটা করছি। তো উনি কিন্তু সামাজিক সাংস্কৃতিক ব্যাপারটাই উনি কিন্তু চিন্তা করছিল, এবং জাসাসকে উনি একটা সংস্থা করে রাখছিল আলাদাভাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা যুবদলের আগেই উনি তৈরি করছিলেন। আচ্ছা। যখন বিএনপি উনি গঠন করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিষ্ঠাতা যখন গঠন করেন, তখন কিন্তু যুবদলের আগেই কিন্তু উনি জাসাসটা গঠন করছেন, এবং জাসাসকে কিন্তু তখন ওই সময় অনেক ভালো ভালো মানুষকে নিয়ে আসছিলেন। জি। এই জিনিসটাকে আমরা গড়ে তুলতে চাচ্ছি। জি। আমি এখানে আপনার সাথে একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনার জাসাসের একদম শুরুর দিকের যেই ধরেন যে আলোচনা বা জনপ্রিয়তা বা যে ধরনের কর্মকাণ্ড ছিল, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু একটা মানে একটা ঝিমিয়ে পড়া একটা সংগঠন মানে হিসেবে দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে শিল্পীদের যে দলীয় রাজনীতির অংশ হয়ে এই যে বিভাজন হয়ে যাওয়ার যে মানে এটা হয়েছে, সংগঠন হয়ে বা শিল্পীদের মধ্যে একটা ভাগ তৈরি হয়েছে, এই জায়গাটাকে কিভাবে দেখেন আপনি? আসলে তো এখানে এখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের লিডার, আমরা কিন্তু তাকে বলি যে আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, এই জিনিসগুলো কিন্তু তার কাছে কিন্তু আমরা প্রমাণ সহকারে তুলে ধরি এবং তার সামনে তুলে ধরি। জি। তো উনি যেহেতু দেশের বাইরে আছেন, উনি যখন আমাকে বলে যে আমি যদি ওকে সহ্য করতে পারি, আমি যদি ওর সাথে কাজ করতে পারি, আপনি করেন, আমি দেশে আসি। তো আমরা কিন্তু শয়তান চিনি, কিন্তু শয়তানদেরকে আমরা ওই ছায়ার মতো করে রাখি, কারণ উনি যেহেতু আমাদের লিডার, আমাদেরকে যেভাবে পথ প্রদর্শক দিবেন, মানে জাস্ট পরিচালনার দায়িত্ব নিয়ে যেভাবে পরিচালনা করবো, আমি কিন্তু সেভাবে করাই উচিত। কারণ উনি যদি চলতে পারে, আমি কেন চলতে পারবো না? কিন্তু আমি বলতে পারবো, উনি আবার বলছে আপনি বলতে পারবেন। এই জন্য আজকে এনটিভিটাকে খুব ভালো কথা বললাম। ধরেন যে যারা বর্তমানে কাজ করছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা অ্যাক্টিং চেয়ারম্যানের সামনে ওপেন বলে দিয়েছি, তারা কিন্তু সামনেই। আজকে এনটিভিকে খুব ভালো একটা তথ্য দিলাম, সে কিন্তু যার সম্বন্ধে বলছি সে কিন্তু সামনে স্ত্রী না বসে আছে, তাকে কিন্তু বলছি সে এই করছে। পরবর্তীতে যখন বলছে আমরা কি করব, তখন কিন্তু উনি আমাদেরকে খুব সুন্দর একটা উত্তর দিছে যে আমি যদি সহ্য করি, আপনি একটু সহ্য করেন না। তো
এই যে মনে করেন একজন মানসিকতা। নেতা, এই যে একটা নেতার যে নেতার মানসিকতা। চিন্তা ভাবনা, এই যে নিচার যে এটাকে অবশ্যই কিছু একটা করা হবে, কিন্তু ধৈর্য ধরেন, কারণ তখনও কিন্তু আমরা ইয়েতে আসিনি, এখনো তো আমরা ভোটের জন্য যুদ্ধ করছি। আমাদের মেন কাজ হচ্ছে ভোট দিব, কারণ 15 বছর ভোট দিইনি। আপনি ভোট দিয়ে আপনি যাকে ইচ্ছা ভোট দেন, ভোটের অধিকার আর ভাতের অধিকার, এই দুটা নিয়ে এখন কিন্তু আমাদের কাজ চলছে রীতিমতো। আমরা 31 দফা নিয়ে মাঠে কাজ করতেছি। আমরা এই মৌসুমি দেখবেন এটা খুব হিট হয়েছে, আমরা বৈঠক করছি বুড়িদের সামনে গিয়ে, মা এই 24 নম্বরে দেখো তোমাদের কথা বলা আছে, নারী পুনর্বাসন উঠান বৈঠক। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো এটা কিন্তু জাসাস থেকে করা যায়। জাসাস এমন একটা জায়গায়, জাসাস এমন একটা প্ল্যাটফর্ম এখন বর্তমানে আমার খুব ভাল লাগে। ধরেন যে নর্থ সাউথের ছেলেরাও বলে যে আমরা জাসাস করবো, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলে, আমাকে ফোন করে বলে আমরা জাসাস করবো। তো জাসাসের একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবে যে তারেক রহমান কবে দেশে ফিরছেন? ইনশাল্লাহ ঈদের পরে। যাক, ইনশাল্লাহ। না, উনি মাকে নিয়েই ফিরবে। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, মনে করেন যে কষ্ট করে 15 বছর, আমাদের কাছে তো উনার কাছে আসলে উনার সম্বন্ধেও কিছু বলতে হবে, যে এই যে আদর্শ, 15 বছরের যে ধৈর্য, 15 বছরের যে সাহস, 15 বছর যে দেশ ছেড়ে না চলে যাওয়া, জুলুম অত্যাচার মামলা, এই একজন মায়ের কাছ থেকে অনেকে শিখতে পারেন প্লিজ, যে ধৈর্য কাকে বলে, দেশকে ভালোবাসা কাকে বলে। একজন মুসল্লি গত পরশুদিন একটা বিএনপির কোনো একটা ইফতারি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে বেগম জিয়ার সাথে 6 আগস্টে দেখা করছে, কিন্তু আধা ঘন্টা তার কথা বলা হয়েছিল, স্কোপ হয়েছিল, কিন্তু আধা ঘন্টা কথা বলাতে সে একবারও এই স্বৈরাচারী শেখ হাসিনার নাম নেননি। খুবই ভালো প্র্যাকটিস। এবং সেখান থেকে একটাই কথা সে সবার সঙ্গে বলছে, দেখেন এগুলা আমাদের সম্পদ, এই ভাঙচুর যাতে ছেলে পেলে না করে, আপনারা তো মাওলানা মানুষ, আপনারা বলতে পারবেন ভালো। এই যে আমাদের মা, এই যে শিক্ষা, এটাই বিএনপি, এটাই জাতীয়তাবাদী, এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। জি, নিশ্চয়ই। আমরা একটু মৌসুমী চৌধুরীর কাছে আসতে চাই। এই যে ওরা জন্মভূমি চষে খেতে চায় এবং দিল্লির লাড্ডু অসংখ্য প্রতিবাদী আমাদের দিল্লির লাড্ডুটা আচ্ছা ঠিক আছে। তো আমি একটা পোস্টার দেখেছি, তো দিল্লির লাড্ডু অসংখ্য ট্রেলারও শুনছে। জি, তো অসংখ্য গানের প্রতিবাদী গানের শিল্পী আপনি। তো আপনার গানের কোনো নির্দিষ্ট জনরা বা ধারা আছে নাকি আপনি এই মানে এই দিকটা নিয়ে কাজ করতে চান সবসময়? মানে আপনার আগামীর পরিকল্পনা কেমন? না, যেহেতু এখন সময়টা ছিল এরকম যে আমাদের দেশটা কোন জায়গায় যাচ্ছে, তো সেই জায়গা থেকে যে যার মতো করে কিন্তু যুদ্ধ করেছে। জি, যে যার অবস্থান থেকে। হ্যাঁ, সেখানে যে আমার সুযোগ হয়েছে যে আমি আমার কণ্ঠের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে যে আমি যুদ্ধ করতে মানে পেরেছি, এটা আমি অনেক গর্ব বোধ করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে একটা জনরার মধ্যেই আছি বা থাকবো এমনটা নয়। আমি এর বাহিরেও গান করি। এর বাহিরেও আমার মৌলিক গান রিলিজ হয়েছে গুরু ইথুন বাবুর কথা সুর সঙ্গীতেই। গত বছর ঈদে আর কি রিলিজ হয়েছিল খাঁচার পাখি উড়ে যাবে, গানের শিরোনামটা। গানের মুখটা হচ্ছে এরকম, কারবার চললে বুকের ভিতর। কারবার চলে বুকের ভিতর দেখাবো কারে, কারবার চলে বুকের ভিতর দেখাবো কারে, বুকের ভিতর থাকে যে জন দেখা না করে, ওরে বুকের ভিতর থাকে যে জন দেখা না করে। বাহ, খুব সুন্দর। তো যেমন এই গানটি রিলিজ হয়েছিল ঈদে, এরপর গত ঈদে। এরপর এই যে এখন তো রমজান, আজকে মানে 20 রমজান চলছে, এই ঈদেই আবার হচ্ছে নতুন গান আসতেছে। গানের শিরোনাম হচ্ছে টিকিট আছে হাতে রে ভাই, তাতে কোনো নাম্বার নাই। আচ্ছা, এই গানটির কথা সুর সঙ্গীত গুরু ইথুন বাবু। যদিও গানটি ছোট্ট করে টেনে নিয়ে বলে দিই, ছোট্ট করে টেনে নিয়ে বলে দিই, এই টিকিট আছে নাম্বার নাই গানটা আমার শ্রদ্ধেয়, যাকে খুব আমি ভালোবাসতাম, যার সাথে 24 ঘন্টা থাকতাম, আয়ুব বাচ্চু ভাই আমার আইডল। হ্যাঁ, আয়ুব বাচ্চু করছিল। তো আমি তখন মৌসুমীকে বললাম, মৌসুমী এবার ঈদে কিন্তু একটা ধামাকা কিছু করে দিই তোকে। তো বলছি কি দাদা? তখন বলছি চল, টিকিট আছে হাতে রে ভাই, তাতে কোনো নাম্বার নাই, কবে হবে খেলা রে ভাই, দিন তারিখ নেই, এটা বাচ্চু ভাই গিয়েছিল। আচ্ছা,
তো বলে চলেন। তো এবার ঈদে আসছে, ও চমৎকার গিয়েছে। তো তার মানে মৌসুমী চৌধুরী আপনি বলছেন যে আমাদের এই যে একটা সংকটময় অবস্থা মানে দেশে যে এবং 5 আগস্ট আগে পরে চলছে, এই অবস্থাটা কেটে গেলে আমরা আপনার কাছ থেকে আবার হয়তো আধুনিক গান বা অন্য জনরার গান পাবো, তাই তো? ইনশাআল্লাহ সব ধরনের গানই পাবেন, যদিও আমার জনরা একটু ব্যান্ড জি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। ওই যে একটু আগে বললাম যে যেহেতু আমি এই গানটি করতে মানে গুরুর হচ্ছে আশীর্বাদে আর কি গানটি করার চেষ্টা করেছি আমি আমার মতো করে। উনি আমাকে সর্বদা মানে শিখিয়ে দিয়েছিলেন, আমি যথাযথ চেষ্টা করেছি। আর যেহেতু আইয়ুব বাচ্চু স্যার উনি হচ্ছে আমার একজন আইডল, আমি ছোট থেকে ওনার গান শুনি, ওনার গান খুব ভালো লাগে। আর সেই সুবাদে ওনার গান আমি যে কভার করতে পারছি এটাই আর কি আমার কাছে অনেক বড় পাওয়া। না নিঃসন্দেহে মানে একটা জিনিস আমার উল্লেখ করতেই হবে, সব ধরনের গানই ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন বা দেখতে পাবেন। আর এছাড়াও দেশ নিয়ে গানগুলো আমার অলওয়েজ থাকবে। জি নিশ্চয়ই। একটা বিষয় এখানে মেনশন করতে হয়, আমরা সাধারণত শিল্পীদের মধ্যে এরকম এই যে গুরু শিষ্য পরম্পরার এবং এই যে শ্রদ্ধাবনত হয়ে যাওয়ার যে বিষয়টা দেখতে পাই না। তো আমরা আমি এবার আমাদের যেমন নতুন একজন গীতিকা সুরকার রাত আছে, ওরও গান করছে। কারণ একটা শিল্পীকে কিন্তু সবার কাছে যেতে দিতে হবে। আমার কাছে যেটা মনে হয় সবার গান করতে হবে, ভালো গান, যারা ভালোবাসে গানকে। কিন্তু আমার যেমন আসিফ জি পরবর্তীতে অনেকের গান গেছে, আমার কিন্তু কোনো ইয়ে নাই, এই জন্য কিন্তু আসিফ। কিন্তু ও গেলে হবে কি অন্য গান গেলে গাওয়ার অনুমতি এই জন্য দেওয়ার থাকে আমাদের কাছ থেকে, যে সবার গান গেলে ও কিন্তু আমাকে বুঝতে পারবে যে আমার টেস্টটা কী। কারণ একটা চলচ্চিত্রে গান গেতে গেলে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট গিয়ে শুনে গিয়ে দিতে হবে, যেটা আমি ওকে ট্রেড করে দিয়েছি, যেটা আমি ওকে কিন্তু তৈরি করে দিয়েছি। ওকে যদি চলচ্চিত্রে কেউ ডেকে বলে যে মৌসুমী এখন গানটা গেয়ে দাও, সঙ্গে সঙ্গে গিয়ে তুলে গিয়ে দিতে হবে। কারণ এই যে 40, 42, 45টা গান করছে, ওকে কিন্তু আমরা টাইম দিইনি। আমরা ভোরবেলায় উঠছি, মৌসুমী ভোরে যেতে হবে, এই যে মৌসুমী ভোরে যেতে হবে, সকালবেলায় যেতে হবে, অমুক জায়গায় কাজ করতে হবে, অমুক জায়গায় কাজ করে মৌসুমে চল। আমরা চুপ করে যে ওখানে ভিডিওটা করি, ভিডিওটা মনে করেন একটা চাদর দিয়ে দিয়েছি, ওর পিছিয়ে মনে করেন ক্রোমা করছি, আবার ওইখান থেকে ফুটেজটা নিয়ে গিয়ে আবার সেই 300 ফিটের এক জঙ্গলের বাসায় গিয়ে মনে করেন কেটে ওটা ছেড়ে আবার মনে করেন নিয়ে এসে পৌঁছে দেওয়া। আমাদেরকে কিন্তু মানে আমাদের যে কষ্টগুণা বা যে ইয়েগুণা, তো এই গুণের মধ্যে একে যে এদেরকে ট্রেনিং করছে, এখানে বলতে হবে যে পরানা হাসান কিন্তু তখন গান, প্রথম গান আমাদের কিন্তু হিট হয়ে আসলো, ফিরাই দে মোর ভোটের অধিকার, ওরে সৈরা স্যার ফিরাই দে মোর ভোটের অধিকার। এটা কিন্তু আমাদের ফার্স্ট হিট গান, আপনারা হয়তো খেয়াল করেননি। এটাই কিন্তু আমরা তারণ্যের ননের মাঝে তারেক রহমান ডাক দিচ্ছে, ছুটে ছুটে আয় দেশ করব আমরা। এটা আমাদের প্রথম গান ছিল। এই মানে এই যে জুলাই বলছেন না, যে মানে আমাদের এই 2022-এর পর থেকে আমাদের কিন্তু এই গানগুলো ছিল। দর্শক, আপনারা দেখছেন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে আজ আছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী ইথন বাবু, এবং আছেন সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী। তো আমরা একটু পিছনের দিকে যেতে চাই যে ও প্রিয়া তুমি কোথায় 2001 সালের 30 জানুয়ারি মুক্তি পায় আসিফ আকবরের প্রথম অ্যালবাম, এবং এই অ্যালবামটি সবকটি গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আপনি। তো কথা সুর রাইট। তো শিল্পী হিসেবে আসিফ আকবর প্রথম অ্যালবামের মাধ্যমে আলোচনায় চলে আসেন, এবং আপনাদের একটা কি বলবো যে দীর্ঘ 18 বছর পর আপনি আর আসিফ আকবর 2019 সালে উপহার দেন নতুন গান চুপচাপ কষ্টগুলো। তো এই যে অভিমানের যে একটা সময় বা এই যে চুপ করে থাকার যে সময়, এইটার এই অভিমানের গল্পটা আসলে কি ছোট্ট করে বলি না? জি, আসলে ঘটনা হয়েছে কি, যখন ও প্রিয়া তুমি রিলিজের পরে ও প্রিয়া তুমি কিন্তু হিট হচ্ছিল না, প্রায় 3.5 মাস কিন্তু এই ক্যাসেটটা কিন্তু হয়নি, মানে যেভাবে সারা পাওয়ার কথা সেভাবে হয়নি। আমার যে একটা ছোট ছেলে ছিল, ওর নাম ছিল দুলাল, ও এখন ওমানে আছে। ওমানে আমাকে বলছে, বস এটা কি হারা যাবে? তাই যে কেন, কী হয়েছে? যে প্রিয়া তুমি কোথাও বাসছে না, কোনো কিছু হচ্ছে না। তাই যে ঠিক আছে, তুই কালকে সকালবেলায় গিয়ে সাউন্ডটেক থেকে 1000 পিস ক্যাসেট কিনবি, নিয়ে আসবি, আমার গাড়িতে উঠাবি, আমরা সকালবেলা বাড়াবো। আমি কিন্তু মিরপুর থেকে শুরু করছি যাত্রাবাড়ি পর্যন্ত, তখন লটারির একটা করে ভ্যানে করে গান বাজতো, মনে আছে। ওইখানে কিন্তু আমরা ওদের কাছে দিচ্ছি, আমি নিজে
এবং দিয়ে 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 এবং 5টা 2টা 3টা করে টিকিট কিনতেছি। জি, এগুলো কিনে আমি কিন্তু যাত্রাবাড়ি পার হয়ে চলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে সবচেয়ে মজার বিষয় হইতেছে, দুদিন পরে আমাকে সাউন্ডটেকের মালিক ফোন করে বলছে, ইথুন ভাই আপনার গান তো সব জায়গায় বাজতেছে। হ্যাঁ, তখন আমি আসিফকে বললাম যে আসিফ, এটা নিয়ে তো আমাদের একটু কাজ করছি, চল আমরা দেশে প্রতিটা ইয়েতে ঘুরি। আমি কিন্তু আসিফকে প্রতিটা দোকানে, রংপুর থেকে শুরু করে কুমিল্লা যেখানে ছিল, আমি নিজে গাড়ি ড্রাইভ করে কিন্তু এই ওপ্রিয়া নিয়ে কিন্তু মানে জাস্ট ওই বাজারের যে সদা করে না একটা কোম্পানি, যেভাবে তাদের একটা পণ্য বিক্রি করে আর মার্কেটিং করে, সেই মার্কেটিংটা করছিলাম ওপ্রিয়া তুমি কোথায় আমি। তারপরে আর ঘুরে পিছিয়ে তাকাতে হয়নি। আবার 2002 সালে এই একই শিরোনামে পরিচালক সাদাত হোসেন লিটন চলচ্চিত্র নির্মাণ করেন। লিটন ভাইয়ের সাথে এখানে ইয়ের কথা বলতে হবে, আমাদের শুভর কথা বলতে, আলী আকরাম শুভর কথা বলতে হবে, যে ওর স্টুডিও ছিল সাস্টেন। তো সাস্টেনে আমরা আড্ডা মারছিলাম, তো সাদাত হোসেন লিটন ভাই বললো, ভাই গানটা দিতে হবে, তো গানের ছবির নামও রাখবো প্রিয়া তুমি কোথায়। তা জি, নায়ক নায়িকাকে বলছে রিয়াজ আর শাবনুর মনে হয়। তা আমি তো ছবি দেখলাম যে নিয়ে নেন ভাই। আমার সাথে কোনো পয়সাও দেয়নি, লিটন ভাই দেখতেও পারে ছবি, আমি কোনো 5 পয়সা দাবিও করিনি। ছবি করছে আমার কাছে কত, সবাইকে হেল্প করো, দেশকে বাঁচাও। ছবিতে আসার পরও গানটি অনেক বেশি পপুলার। হ্যাঁ, মানুষকে বাঁচাও, দেশকে বাঁচাও। না, তখন হিটটা না হলে তো প্রিয়া তুমি কোথায় ছবি করতো না, রাইট। 21 সালে এটা ছবিটা হিট, মানে গানটা হিট হওয়ার কারণে পরে কিন্তু আরেকটাও গান, ছবির গান করতে চাইছিল, সেটা আতিক হাসানের মাধবী কি ছিল ভুল। ওটা ওই আতিক হাসানের কিন্তু ওইখানে কিন্তু আমার 8টা অ্যালবাম, আতিক হাসানের মাধবী কিছু ভুল, চন্দনা ফিরে আসবে না, নীলা চলে গেলে, তারপর হলো প্রিয়া তুমি কার, এগুলা কিন্তু আতিক হাসানের 8টা সলো ছিল। জি জি জি। তা আতিক হাসানের মাধবী কি ছিল ভুল ছবিটা করার কথা ছিল অন্য এক প্রডিউসারের, হয়তো করতে পারেনি সে তখন করলেও কিন্তু মাধবী কি ছিল ভুল লেগে যেত, আমি কনফার্ম। আচ্ছা, কারণ ও প্রিয়ার পরে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু মৌসুমী চৌধুরীর কাছে আসতে চাই যে এই যে আপনি এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং ব্যস্ত একজন শিল্পী, এবং প্রচুর কনসার্ট করতে হচ্ছে আপনাকে দেশে এবং দেশের বাইরেও। তো দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? আপনাকে ব্যক্তিগতভাবে কেউ কিছু বলেছে বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? 5 আগস্টের পরবর্তী সময়ের কথা বলছি আমি। 5 আগস্টের পরবর্তীতে প্রায় আমরা 70 প্লাস 80-90 প্লাস কনসার্ট করা হয়ে গেছে আমাদের। 90 প্লাস, হ্যাঁ 90 প্লাস। তো এতগুলো কনসার্টের মধ্যে সব জায়গায় তো একটা মানে যে একটা কথা আছে খাতির বিড়ম্বনা, এটা আমরা ছোট থেকেই শুনে আসতেছি। তো সেক্ষেত্রে কখনো এরকমটা কল্পনা করি নাই যে এমন একটা দিন আসবে। জি। তা এখন যেই জায়গাতে প্রোগ্রামে যাই, এই যে যাওয়ার পর থেকে যে মানে জনগণের যে ভালোবাসা, হ্যাঁ, এই যে যাওয়ার পর থেকে একদম চারিপাশটা ভরে যায়, তারা একটু কথা বলার জন্য, একটু সেলফি তোলার জন্য, হ্যাঁ, বা কেউ আবার আসে অটোগ্রাফ নেওয়ার জন্য, যদিও এখন অটোগ্রাফ চলে না, ফটোগ্রাফের যুগ, সময়টা চলছে। তো সেই জায়গায় আর কি, তো অনেক সময় খুব অস্বস্তি ফিলও হয়, কারণ এত মানুষের ঢল, এই সামনে যখন একদম মাঝখানে পড়ে যায় তখন মানে খুব মানে অস্বস্তি লাগে, গান করতেও কষ্ট হয়। আবার হ্যাঁ, ভয়ও হয় যে দেখা যাচ্ছে যে সাইড থেকে কিছু একটা হয় কিনা। লক্ষ লক্ষ অনেক মানুষ তখন মানুষের কনসার্টে নিয়ন্ত্রণ করা যায় না, মানে একটা ভয় হয়। এখানে আজ পর্যন্ত আমরা যে 90টা 92টা শো করছে, আল্লাহর রহমতে যারাই আমাদেরকে নিয়ে গেছে বেশি শো করছে আমাদের দলের ভিতর থেকে, যথেষ্ট সিকিউরিটি, খুব সিকিউর, বিশেষ করে আমাদেরকে যেভাবে সম্মান এবং কঠিন শক্ত একটা মানে সিকিউরিটি আমাদের দিয়ে রাখছে। এখনো পর্যন্ত আমরা ওই ধরনের, যশোরে একটা বইমেলা করছি, ডিসি সাহেব নিজেই থেকে, পুলিশ থেকে, আমরা ওই ধরনের কোনো মানে প্রবলেম ফেস এখনো পর্যন্ত করি নাই। আশা করছি এরকমটা না হোক। প্রবলেম ফেসটা করিনি এই কারণে যে আমাদের সাহসটা এইভাবেই ছিল যে আমরা ওই সময় মৌসুমী যেভাবে, আমি যেভাবে, পরাণ যেভাবে, শিবাসানু যেভাবে, মুন্না যেভাবে, সুজনা যেভাবে আমরা কাজ করছি মিউজিশিয়ান নিয়ে, ওইখানে আমার একটা দুঃখের কথা আজকে আপনার সংলাপ প্রতিদিনে বলি। দেখেন 5ই আগস্ট পর্যন্ত, যেটা হয়তো আপনি প্রশ্ন করবেন না বা আপনি আমার কাছে জানতে চাবেন না, আমি আপনাকে বলি 5ই আগস্ট পর্যন্ত আমরা যে কষ্টটা করে আসছি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য আমাদেরকে বলছে
যে এটা চুপচাপ থাকেন। তো কিন্তু 5ই আগস্টের পর যে কোকিলদের আনাগোনা শুরু হয়েছে বর্তমানে, কোকিল আমরা বলি যে সুসময়ের, হ্যাঁ, তো এই কোকিলগুনা এসে মনে করেন যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে। আমি সেদিনকে কোনো একটা কনসার্টে বসছি, ওখানে যারা 5ই আগস্টের আগে আসেনি ঢাকার পরে আমি বসছি, তাদের লজ্জা নাই, তাদের কিন্তু লজ্জা নাই। তারা কিন্তু দেখেন এখানে এসে কিন্তু আবার ঢেকে ভেঙে আবার ঢাল খাওয়ার চেষ্টা করছে। আমার প্রশ্ন হইতেছে তখন আপনারা কিন্তু বিষয়টা কে মানে আমি, মৌসুমী, পরাণ, রোজেন, তারপরে মনে করেন আমাদের যে শিল্পীগুনা শিবাসানু, আমরা ছাড়া আমাদের এখানে কাউকে ডেকে পাইনি জানেন। একটা মিউজিশিয়ান, যে মিউজিশিয়ানকে আমি ছাড়ি না, আর যারা 3 বছর আমাদের সাথে এখনো কাজ করছে, আমরা শুরু থেকে যে টিম, একটা শিল্পীকে ডেকে পাওয়া যায়নি। কিন্তু এখন মনে করেন এই শিল্পী, সেই শিল্পী, ওই শিল্পী, ওই শিল্পী, এই শিল্পী, আমরা এই জন্য চুপ করে থাকি। কিন্তু আমাদের আল্লাহর রহমতে সবাই, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলছে, ভালোবাসে যেহেতু, বলে আপনারা চুপচাপ থাকবেন, কারণ শুধু আমি দেশে আসি, ধৈর্য ধরতে বলেছেন। হ্যাঁ, উনি আমাদেরকে ধৈর্য ধরতে বলছেন। কিন্তু ধৈর্য ধরার এই না যে আমাদের যেমন যেগুলা কাজ আছে, আমাদেরকে অমুক জায়গায় গান গেতে হবে, উনি বলে দেয়, আমরা কিন্তু চলে যাই। আমরা আখুরা চলে গেছিলাম, কিন্তু আখুরাতে রাত্রির বেলায়, রাত্রি 4টার সময়, উনি রাত্রি 10টার সময় বলছে, আমি কিন্তু 4টার সময় আমরা সবাই চলে গেছি আখুরাতে। এই যে যে কি ওটা এই যুবদলের থেকে কি একটা প্রতিবাদের আখুরার বর্ডারে, কিন্তু বর্ডারের সামনে আমরা গান করে আসছি লং মার্চে। তো এরকম কিছু কিছু কার্যক্রম আমরা করি। কিন্তু আমার দুঃখ লাগে যারা এখন, মনে রাখবেন যে কোকিল কিন্তু ডিম পারে কাকের বাসায়। কোকিলের কিন্তু কোনো বাসা বাড়ি তৈরি করার ক্ষমতা দেয়নি। কোকিল কু কু করে ডাকতে পারে, কিন্তু ওর নিজের বাসা বাড়ি তৈরি করার ক্ষমতা রাখে না। ও ডিম পারে কাকের বাসায়, কাক ওই তা দিয়ে কিন্তু আবার ওই কোকিলকে জন্ম দেয়। তো আমরা মনে করেন কাক হয়ে আছে এখন ধরনটা, আমাদের ঘরে এসে তোরা ডিম দিয়েছে, আমরা তা দিয়ে বাচ্চা দিব। কিন্তু মনে রাখতে হবে আপনাকে একটা জিনিস বলে দিই, যে দেশকে ভালোবাসতে হবে। আপনি কাজের সময় থাকলেন না, আপনি তখন যখন একটা চিন্তা করতে পারলেন না যে 15টা বছর একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি কষ্ট করলো, বাড়ি থেকে বের করে দিল, সন্তান হারালো, হাজার হাজার মাইল দূরে তার আরেক সন্তান পড়ে আছে, পরিবারের কেউ নাই, সে দেশ ছেড়ে কোথাও গেল না, কত কি সেই আপনি 111 থেকে শুরু করে দেখেন যে অত্যাচার শুরু করেছিল বেগম খালেদা জিয়ার উপরে, এই অত্যাচার নিয়ে সে আজ পর্যন্ত, এই যে উনি যে দেশের বাইরে ট্রিটমেন্টে গেলেন, এই দেশের বাইরে ট্রিটমেন্টে যাওয়ারও রহস্য আছে, কেন উনি 5 মাস 6 মাস পর গেলেন, সবাইকে তিনি খালাস করে, সবাইকে তিনি জামিন বের করে তারপর সে দেশের বাইরে গেছে। এটাই যে বেগম খালেদা জিয়া, জি নিঃসন্দেহে এটাই হলো দেশনেত্রী। জি, তো এটাকেই বলে আপসীন নেত্রী। জি, তো মৌসুমী চৌধুরী, মানে একটি কথা আজকের অনুষ্ঠানে বলতেই হবে যে আপনার মানে কথা শুনে মানে বোঝার উপায় নেই আপনি যে এরকম প্রতিবাদী গান করেন। না, ওর সাহস আছে তো। হ্যাঁ, এটা মানে এটা খুব একটা অদ্ভুত ব্যাপার। এটা আপনি সত্যি কথা বলেছেন। আপনি যখন স্টেজে দেখি আপনাকে, তখন আপনি যে এরকম ধরেন এগ্রেসিভ করে গান করেন। আমি বলছি যে আমরা যখন যে কোনো প্রোগ্রামে যাই, বা যারা আমাকে টিভিতে বা এই যে ফোনে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে যারা যারা দেখেছেন, তো সবার মনে তো একটা মানে আগ্রহ প্রকাশ করে বা আগ্রহ থাকে যে শিল্পীকে যদি একটু কাছ থেকে দেখা যায়। তো যখন আমরা একটা স্পটে প্রোগ্রাম করতে যাই, যখন সামনে থেকে আমাকে দেখে অনেকেই এই কথা বলে যে এটাই কি শিল্পী? হ্যাঁ, এটাই কি আপনি, আমারও এটা মনে হয়েছিল। এই মেয়ের কণ্ঠ হচ্ছে এই মানে এতটা লাউড কিভাবে, এত হাই স্পিডে গাইতে পারে কিভাবে? এটা নগাঁতে ওর উপরে যে অত্যাচার হয়েছে, নগাঁতে 2015-16 ওকে ধরে নিয়ে গিয়ে, ওর বাবাকে ধরে নিয়ে গিয়ে, ওকে কিন্তু শেখ মুজিবের গান পর্যন্ত গাওয়ানো হয়েছে, ধরে নিয়ে গিয়ে। আচ্ছা, ধরে নিয়ে গিয়ে তখন আমাকে যখন বলে নওগাঁ থেকে আমার এক ভাই, রাত ভাই, সবাই যখন, আমার বড় ভাই কর্নেল লতিফ, উনি আমাদের ম্যাডামের উপদেষ্টা, তো উনিও যখন বলে যে বাবু তুই এই মেয়েটাকে রক্ষা কর, এই যে 2015 সালের পর থেকে 16 সাল তাকান, 16 থেকে 17, তারপর থেকে কিন্তু ওকে নিয়ে এসে আমাদের কিন্তু এখানে ঢোকানো। এই যে এদেরকে, এই যে আওয়ামী সন্ত্রাসী যেভাবে যারা মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে, তুলে নিয়ে গিয়ে, বাপকে, আপনার গান গাবেন না কিন্তু আপনার বাপকে তুলে নিয়ে যেতে হচ্ছে, আপনার গান গাবেন না আপনার ভাইকে তুলে নিয়ে গিয়ে, তুই গাবি না, থাম, তোর ভাইকে টাঙায় রাখছে। তখন ওই যে, তো মনে করেন ভয়, আমরা যেটা করেছে, অনেকে হয়তো গিয়ে আদেকলার মতো ওনাদের সাথে কাজ করছে। আমাদেরই কিছু জাসাসের অনেক শিল্পীরা আছে যারা দেখবেন আপনার ছবি টবি এখন হয়তো ফেসবুক থেকে ফেলে টেলে দিয়েছে, কিন্তু তারা এসে আবার কিন্তু আমাদের এখানে ইনক্লুডিং হচ্ছে। আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে বলতে হবে, বুঝতে হবে যে দেশের ক্রাইসিস মোমেন্টে, দলের ক্রাইসিস মোমেন্টে তুমি কিন্তু ছিল না।
তো তোমার বিবেক কাজ করে কি করে যে তুমি সেটা নিবা, সেটা করবা, সেটা করবা। জি, নিঃসন্দেহে। তো মৌসুমী চৌধুরী পরিবার থেকে কেমন সাপোর্ট পান, বা আপনি স্বাভাবিকভাবে একটা নারী হিসেবে নারীদের প্রতি যে ধরনের ইদানিংকালে সহিংসতা হচ্ছে আমরা দেখছি সমাজে, এবং এটার ধরেন বিপরীতে আপনি একজন নারী হয়ে প্রতিবাদী গান করছেন, সেক্ষেত্রে তো পরিবারের একটা বড় শক্তি কাজ মানে করে নিশ্চয়ই। সেই মানে সাপোর্টটা কি ফ্যামিলি থেকে পান? অবশ্যই, কারণ ফ্যামিলি সাপোর্ট বড় সাপোর্ট। পৃথিবীতে আমি মনে করি প্রত্যেকটা কাজ, শুধু গান নয়, প্রত্যেকটা কাজের পেছনে যদি ফ্যামিলির সাপোর্টটুকু থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সব কাজেই আমরা জয়লাভ করতে পারি। তো সেরকম আমার বাবা মা, আমার খালামুনি, এরা আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে যে গানের পেছনে, যে তুই গান করছিস, গান কর, আমরা আছি তোর মাথার উপরে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর সবথেকে ঢাকাতে আসার পর গুরু ইথুন বাবু আছেন, আর যার কথা না বললেই না, এটা আমাকে বলতেই হবে, আমার বড় ভাই জাহিদ জিমি। আচ্ছা, আমার ভাই আমার জন্য যা কিছু করেছে আমি কোনোদিন তার ঋণ শোধ করতে পারবো না। আজকে এই সংলাপ প্রতিদিনে আমি বলে গেলাম, হয়তো আমার ভাই দেখলে দেখবে, দেখতেও পারে আবার নাও দেখতে পারে। যাই হোক, আমি আমার ভাইকে শুধু একটা কথা বলবো যে ভাই, আমি বা আমার গুরু ইথুন বাবু, আমরা দুজনেই আপনাকে খুব ভালোবাসি এবং আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকের এই মৌসুমী শুধুমাত্র আপনারই অবদান। না, এখানে একটু বলতে হবে জেমিকে নিয়ে, যে ও কিন্তু বুঝতে পারছিল যে ওর প্রতি একটা অন্যরকম কিছু হবে। তখন কিন্তু আমার ছোট ভাই জি আমাকে তখন বলে যে বাবু ভাই একে আপনি একটু বাঁচান। ও তখন একটা হোস্টেলে, আমাদের ডাক্তার গলির একটা হোস্টেলে। তখন আমি বলছি কেন? বলছে বাবু ভাই এই ব্যাপারে, এই তখন মানে ওই যে গানের কথাটা যে বললাম শেখ মুজিবুর নিয়ে দেয়, তখন আমি তুই চিন্তা করিস না, আমি এটা ঠিক করবো। তো এই বাসার উপরে যে অত্যাচার হয়েছে, ওর ফ্যামিলির উপর যে অত্যাচার হয়েছে, ফ্যামিলি কিন্তু আজকে এই মৌসুমি হয়েছে, ওর বাবার মুখের হাসি, মায়ের মুখের হাসি, এইগুলা দেখলেই আমার এখন ভাল লাগে যে নতুন বাংলাদেশের একটা সুন্দর শস্য ফসল ফুল, সবাই খুব খুশি, আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই অনেক খুশি। এই যে অত্যাচারীদের অত্যাচার থেকে বেরিয়ে এসে যে নিজেকে স্বাধীনভাবে দেখা, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। না, নিশ্চয়ই আজকে 5 আগস্টের এই অভ্যুত্থান যদি সূচিত না হতো, বা এটা যদি নতুন বাংলাদেশের ধরেন আমরা যদি না আসতে পারতাম, সেক্ষেত্রে হয়তো এই শিল্পীদের অবস্থা আরো করুণ হয়ে যেত। তো এটা অনেক ভালো যে পারিবারিক সাপোর্ট, এবং আমরা যদি সামাজিকভাবেও নারীদেরকে আরো এনকারেজ করতে পারি, সামনে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই অন্য নারীরা সাহস পায় এবং অন্য পরিবার বাবা মাগুলো সাহস পায়। তো ইথুন বাবু, আপনি একটি কথা বলেন যে ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। জি, এটাই খুঁজি। হ্যাঁ, আপনি কোথাও একটা লিখেছিলেন। তো তাহলে মানুষ এই যে ধন সম্পদের মানে পেছনে কেন ছুটছে, মানে আপনার কি মনে হয়? না, এটা আপনি আমি আপনাকে বলে দিই, জাস্ট আপনি একটা যে কোনো কবরস্থানের পাশে গিয়ে দেখবেন, যারা চলে গেছে তারা কি কিছু নিয়ে গেছে? নিয়ে যেতে পারছে? একমাত্র আমল করতে হবে। যারা হয়তো বড় বড় মানুষ যারা কবরে শুয়ে আছে, তাদের অট্টালিকা কিন্তু আছে, জি, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে ছোট্ট অভিজ্ঞতা নিতে হবে যে কিছু নিয়ে যাওয়া যাবে না। অতএব আপনার যতটুকু প্রয়োজনের হিসেবে কাজ করেন, আপনার কতটুকু লাগে। এই যে উন্নয়নের নামে চুরি করছেন, এই যে মনে করেন পদ্মা সেতুর নামে যে টাকা খরচ করছেন, এটা তো আমাদের কথা নয়, তাহলে বহির্বিশ্বের কথা, যে কয় টাকা খরচ হয়, কয় টাকা করছে। দেশের জন্য লজ্জা লাগে যে একজন খারাপ লোক দেশে জন্মগ্রহণ করছে, যে লোকটা একটা ব্রিজ করতে গিয়ে 10 টাকা খরচ, সেখানে 100 টাকা খরচ করছে, 90 টাকাটা ধরাই দিছে, কে বাহির থেকে ধরাইছে, দেশের মান সম্মান ইজ্জত কোথায় থাকলো? তো এই দেশটাকে নিয়ে আমি সবসময় জন্য চিন্তা করি, যতটুকু প্রয়োজন একটা লোকের ততটুকুই দরকার, তার বেশি দরকার নাই। যেটা নিয়ে যেতে পারবেন না সেটা দিয়ে কোনো লাভ নাই। এই যে আজকে আপনার এই অনুষ্ঠান থেকে আমি বলছি, সংলাপ প্রতিদিন থেকে, আমার এই কথাটা কিন্তু থাকবে, টিভিটা থাকবে। আপনি আমাকে ডাকছেন, এই যে অর্জন করে আপনি আমাকে ডাকার প্রয়োজন মনে করছেন, ডাকছেন, মৌসুমী জায়গাতে আসছে, ডাকছেন, এটাকে ধরে রাখতে হবে। অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। আপনার সাথে আমার একটা ফোনে কথা আছে, ভাই আমি চলে আসবো, আমি দেখেন জামের মধ্যে থেকে আমি কিন্তু হেঁটে ওকে গাড়ি থেকে নেমে নিয়ে, এটাই আপনাকে সম্মানটা কোথায় থেকে আসবে? আপনাকে আমি সম্মান না করলে কিন্তু সম্মান পাবো না। জি, নিশ্চয়ই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি। একদম ছোট্ট করে জানতে যাবো আপনার কাছে, শেষ প্রশ্ন, যে আপনাকে সবসময় কালো চশমা পরে থাকতে দেখা যায় কেন? এইটার ঘটনাটা ঘটছিল হচ্ছে, এটা হলো জুলাইয়ের 27 তারিখে, আমরা তখন ছিলাম হচ্ছে ইয়েতে,
রামপুরাতে। জি, আমার সামনে এসে ট্রায়াল পড়ছিল, আমার সামনে এসেই সবকিছু ছিল। ওই সময় কিন্তু আমার একটা সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছিল, এই যে বাঁ চোখটা। আচ্ছা, তারপর থেকে আমি এটা পড়েও আমরা একদিন চেয়ারম্যানের সামনে বসে আপনার কালো চশমা কেন, আমি বলছিলাম যে আমার অপারেশন হয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত পড়ি যে এই যে চোখটা খুব হয়ে থাকে, মানে একদম ছোট হয়ে থাকে বিষয়, আমাকে এটা পড়ে আশ্চর্য হয়ে যাবেন। একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে যে 5 আগস্টে এই যে 3টা দিন আগে যে অপারেশন হয়েছে, বা 3 দিন না 4 দিন, হ্যাঁ 4 দিন আগে অপারেশন হয়েছিল, এই 4 দিনের মাথায় ওই অবস্থায় কালো চশমা পরে ওই অবস্থায় কিন্তু ওই অসুস্থ শরীর নিয়ে আমরা সবাই মিছিলে, মানে আসলে শিল্পীরা এমনই হয়। মানে 4 তারিখ রাতে 4 আগস্ট আমরা কিন্তু সবাই কিন্তু শাহবাগে, জি জি, আমার চোখ নিয়ে কোনো টেনশন নাই। আমরা 5 তারিখেও সবাই একসঙ্গে, 5 তারিখে আবার আমরা বুঝতে পারতেছি যে একটা আনন্দ, 4 আগস্ট আমরা শাহবাগে, হ্যাঁ 5 আগস্ট সকালবেলায় মনে করেন আমরা সবাই নেমে পড়ছি। এটাই ছিল অনেক বাধা। আজকে যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল, অনেক বাধা ছিল, আমাকে মেরে ফেলার যে ষড়যন্ত্র ছিল সেটা হলো 3 আগস্ট ছিল প্রেস ক্লাবের সামনে আমাদেরকে গ্রেনেড মেরে, তখনও কিন্তু চোখ অপারেশন। ওখান থেকে গাজী ভাই মারা গেল, আমাদের গাজী ভাই মারা গেল হঠাৎ করেই। উনি আমাকে নিয়ে টেনশন করছিল, কোথা থেকে একটা সাংবাদিক এসে আমাকে হেলমেট পরে নিয়ে হুন্ডাতে পরে বললো বাবু ভাই উঠেন। পরের দিন কিন্তু আমরা আবার চলে আসি কারফিউ ভেঙে, কিন্তু ইয়েতে শাহবাগে আমরা সবাই যে না কারফিউ ভেঙে দিতে হবে, কিসের কারফিউ, চলো আমরা ভেঙে দিই, এই ভেঙে দিয়ে আমরা কাজ করেছি। তো এগুলা দেশের জন্য করতে হবে সবাই। জি, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আজকে মানে এত ব্যস্ত সময়ের মধ্যে আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন, ইথুন বাবু এবং মৌসুমী চৌধুরী। আপনারা ভালো থাকবেন এবং এভাবেই প্রতিবাদী গান করবেন আমাদের জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে যারা ক্যামেরার পাশে আছেন, ধন্যবাদ। কারণ এনটিভি আমাদের টিভি, আমি সবসময়ের জন্য জানি, কারণ এনটিভিটাই আমাদেরকে কিন্তু অন্য একটা পথে নিয়ে গেছে। ভালো করে চিন্তা করে দেন, খালি এই সংলাপ প্রতিদিন না, গান টানের বিষয় দিয়ে কিন্তু অনেক কিছুতে এনটিভি আমাদের সাথে ছিল, সাথে থাকবে। এনটিভি পরিবারেরও আমরা একজন, তো এনটিভির সাথেই থাকবেন। এনটিভিকে আবার ধন্যবাদ, আর অগ্রিম ঈদ মোবারক। জি, ধন্যবাদ আবারও এনটিভি এন্ড হচ্ছে আজকের সংলাপ প্রতিদিনে সবাইকে, ক্যামেরার ওপাশে যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে দেশের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।